এই দুখু মাঝি যার বয়স হচ্ছে 79 ইয়ার্স অফ ওল্ড পারসন, দুখু মাঝি, প্লিজ পার্ডন মি, দুখু মাঝি 79 বছর বয়স, তাকে গাছ দাদু বলা হয়। তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আপনারা পারলে একবার তার বাড়িটা দেখবেন। দেখুন, রাজনৈতিক দলগুলোর এই লড়াইতে এই গাছ দাদু বা দুখু মাঝি তার বাড়ি পাননি। কিভাবে তিনি থাকেন? রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন লোক, যে মানুষ প্রায় হাজার হাজার গাছ লাগিয়েছেন, রেকর্ড সংখ্যক গাছ লাগিয়ে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সেই মানুষটার বাড়ি নেই। আচ্ছা, আপনাদের এই লড়াই করতে লজ্জা লাগে না? এই যে রাজনৈতিক দলগুলো আবাস নিয়ে লড়াই করেন, খারাপ লাগে না যে এই মানুষগুলো রাষ্ট্রপতি প্লাস্টিক দিয়ে খড় বিছিয়ে জলের মধ্যে যতটা খারাপভাবে থাকা যায় একটা মানুষ থাকতে পারে, সেইভাবে এই গাছ দাদু বা দুখুমাঝি থাকে? একবার ভাবেন না রাজনৈতিক দলগুলো, এই বাড়ি নিয়ে রাজনীতি বন্ধ হবে যদি উনি বাড়ি পান। আমি জানি না যে সেটা রাজনৈতিক দলগুলো দেখবেন কিনা। শুভ্রাদি, অচিন্ত এবং সুস্মিতাদি তিনজনকে আমার অনুরোধ থাকলো যে অন্তত বিষয়টা দলের নজরে আনবেন, যে লেভেলেই থাকুক। অচিন্ত সমস্ত কথা শুনছিলেন। এই যে অভিযোগটা করা হলো যে বিজেপি পরিযায়ী পাখির মতো আসে আবার উড়ে চলে যায়, যেটা শুভ্রাদিদের বক্তব্য, মানুষের সুখ দুঃখ, মানুষের কষ্ট ব্যথা বেদনা সবেতেই তৃণমূল কংগ্রেস গ্রাসরুট লেভেলে কাজ করে। এবং এটাও বাস্তব যে এসআইআর যখন হচ্ছে, তারা ভোট সহায়তা কেন্দ্র তৈরি করেছে, তারা মেডিকেল ক্যাম্প তৈরি করেছে বিভিন্ন জায়গায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুয়ারে সরকার বলে প্রকল্প আনা হয়েছে, যেটা ইউনিক এবং বেশ কিছু প্রকল্প অলরেডি কেন্দ্রের তরফে অ্যাওয়ার্ড পাওয়া। অচিন্ত কোনো অসুবিধা নেই বলতে। এটা কোনো বলার অপেক্ষা নেই যে লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি মানুষকে, একটা অংশের মানুষকে, তুমি যেটা বলতে পারো যে ম্যাল ডিস্ট্রিবিউশন হয়েছে, দ্যাট ইজ ওকে, যে ম্যাল ডিস্ট্রিবিউশন হয়েছে, কিন্তু একটা বড় অংশের নারীরা এর ফলে সাহায্য পাচ্ছেন, উপকার পাচ্ছেন, তারা সেই টাকা জমিয়ে নিজেদের মতো করে চলছেন। খানিকটা স্বনির্ভরতা দেওয়া, খানিকটা। তা এবার ব্যাপার হচ্ছে, তাহলে তোমার অবস্থান কি হবে এই ব্যাপারে? দেখুন, তৃণমূল কংগ্রেস যে দাবি করছে তারা নাকি গ্রাসরুট লেভেলের মানুষের সাথে যোগাযোগ সম্পর্ক রাখে বা সেবা করে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, এই গতকালই একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা অনেক চ্যানেলগুলোতে ভাইরাল হয়েছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেই উপনির্বাচনে জেতার পরে, মনে হয় এই ভোটের টিকিট পাওয়ার পরে আবার বরানগরে ঢুকেছে এবং সেখানকার মহিলারা বিক্ষোভ দেখিয়ে বলছে যে ভোটের প্রচারের সময় দেখেছিলাম, জেতার পরে আপনাকে আর দেখতে পাইনি। তারপরে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি, আমরা কোনো ক্যাম্প সহযোগিতা কোনো কিছু করতে গেলে তৃণমূলের তরফ থেকে একেবারে সোজা কথায় হামলা চলে। এবং আমরা একটু আগে শুনলাম যে ওই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে তারা নাকি বিভিন্ন পুলিশ আধিকারিককে পরিবর্তন করছে। আমরা দেখলাম ভোট ঘোষণার ঠিক মাসখানিক আগে, খুব যদি না ভুল বলি, প্রায় পশ্চিমবঙ্গের অর্ধেক প্রশাসন, পুলিশ আধিকারিককে মাননীয়া পুরো পরিবর্তন করে দিলেন। তাহলে উনি এটা দ্বারা কি প্রমাণ করতে চাইলেন? যে বিগত 5 বছর বা 10 বছর এই যে সমস্ত আধিকারিকরা যারা প্রশাসন চালাচ্ছিলেন তারা কি অযোগ্য ছিল বা তাদের কাজকর্ম কি ঠিকঠাক চলছিল না, নাকি উনি ইলেকশনের আগে নিজের মতো করে, যারা নিজের চাটু করে যারা, তাদেরকে উনি ভোট নির্বাচন করবেন বলে, ভোটের যেই নির্বাচনী বৈতরণী পার করবেন বলে ভেবেছিলেন? তার মানে তুমি বলতে চাইছো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কাজে লাগাচ্ছেন ভোট জেতার জন্য? মানে মমতা ব্যানার্জি যদি পরিবর্তন করে সেটায় কোনো দোষ নেই, আর ইলেকশন কমিশন এসে যদি অপদার্থ বা চাটুকার যে পুলিশ অফিসারগুলো আছে তাদেরকে পরিবর্তন করলেই দোষ। আর আপনি যেটা বলছিলেন যে না, সেটা যে যখন নিজের কথা বলে তার তখন দোষ থাকে না। মানে এখন যদি আমি অচিন্ত বিপদে পড়ে যাবে এই কথাটা বললে, আজকে যদি দিল্লির শোনো না ভাই, যদি অরবিন্দ কেজরিওয়ালের ঘটনাটা একবার সামনে আনি তাহলে তুমি তো আরো সমস্যায় পড়বে। দেখুন, সেটা করেছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আর এটা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমি অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি। দিল্লির ভোটে অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের এগেইনস্টে 100 কোটি টাকার একটা করাপশন দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এরপর সে অরবিন্দ কেজরিওয়াল ভোটের পরে যখন, ভারতীয় জনতা পার্টি নয়, কংগ্রেসের নেতারাই শুরু করেছিল। কি শুরু করেছিল? এই যে কেস, যেটা যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে প্রথম কেস শুরু হয়, কংগ্রেস শুরু করেছে। কংগ্রেসের কোন কেস শুরু করে? কোন কেস একটু বলবে ভাই? তোমাদের ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে যিনি জর্জরিত দুর্নীতিতে, যিনি জর্জরিত। আজকে আম আদমি পার্টি দিল্লিতে হেরে গেল,
তারপরে লোকটা ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসলো। মুখ্যমন্ত্রী ছিল, তুমি বলো আমি এই নাম যে বলতে চাই না, তিনি মারা গেছে। জবাব দেবে তার এগেইনস্টে হ্যাঁ, কোর্ট তো বলেছে যে সিবিআই এর কিছু আধিকারিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিবিআই ইডি তো ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে। ইডির লোকেরা ডাইরেক্ট পয়সা খাচ্ছে বলছে, এই অভিযোগ আসছে। সিবিআই এর মুখপাত্র আমি নই। দেখুন একটু আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছিলেন যে ইডির মুখপাত্র নাও, কিন্তু তুমি তো ফিনান্স দপ্তরটা তো বিজেপির আন্ডারে ভাই, বিজেপি চালিত সরকারের আন্ডারে, সেটা তো তুমি। হ্যাঁ সেটা ঠিক আছে, তো তার জন্য তো ইডি সিবিআই যা তদন্ত করবে সেটাই আমরা মান্যতা দেবো। আমরা তো ইডি সিবিআই কাজে ইন্টারফেয়ার করি না ভারতীয় জনতা পার্টি। একটু আগে উনি বলছিলেন হিন্দু মুসলমানে যে ভাগাভাগি করা, তার মানে উনি বলতে চাইছেন যে ভারতীয় জনতা পার্টিকে 1947 সালে দেশভাগে সেই সময় প্রতিষ্ঠা হয়েছিল। তুমি জানোই না কিছু, তুমি জানোই না কিছু, ভারতবর্ষ ধর্মের জন্য ভাগাভাগি হয়নি। ভারতবর্ষে কিছু মৌলবাদী কট্টরপন্থী লোকেরা তারা পাকিস্তানকে আলাদা করতে চেয়েছিল তাদের ধর্মের ভিত্তিতে, আর যারা ভারতবর্ষটাকে ভালোবেসেছিল তারা ভারতবর্ষে থেকে গেছিল, তারা ভারতবর্ষের জন্য একটা বিরতি এই সুস্মিতাদির ব্যাখ্যাটা সুস্মিতাদি দেবেন, কারণ ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কংগ্রেসের উপরে এই দায়টা যায় যে ধর্মভিত্তিক ভাগাভাগি। এটাকে আপনি মেলাতে পারবেন অনেকটা আমাদের এই লোকাল ট্রেনের মতো। লেডিস কামরা ইজ ফর লেডিস, বাট অন্য কামরাগুলো জেন্টসদের নয়, দ্যাট ইজ জেনারেল কম্পার্টমেন্ট। অর্থাৎ লেডিস কামরা হচ্ছে পাকিস্তান, আর জেনারেল কম্পার্টমেন্টে যে খুশি থাকতে পারবে। এই হচ্ছে সুস্মিতাদির বক্তব্য, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি নয়, এটাকে উনি বলছেন। যাই হোক, আজকে এটা টপিক না, আমরা এই নিয়ে আসবো না, আমরা শুভ্রাদির কাছে আসবো একটা ছোট্ট বিরতি নেওয়ার পর। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসছি। আরও একাধিক পরপর অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বেশ কিছু বক্তব্য হচ্ছে, সেটা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস বলে আসছে অবৈধভাবে হচ্ছে, অনৈতিকভাবে হচ্ছে, যেভাবে হচ্ছে। যদিও পরবর্তীকালে তৃণমূল বলে যে স্যার প্রক্রিয়াটার বিরোধিতা করছি না, কিন্তু যোগ্য লোক একজনও বাদ যাবে না, এটা হচ্ছে তাদের বক্তব্য। অবজারভারদের নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কালকে ইস্তেহার প্রকাশের যে মঞ্চ ছিল, সেই মঞ্চ থেকে অবজারভারদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন একবার শুনি। কিন্তু যখন এই রাজ্যে ইলেকশন, তখন এই রাজ্যে যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? তারা এখানকার কালচারটাই জানে না, এখানকার মানুষকেই চেনে না, এখানকার জিওগ্রাফি চেনে না, এখানকার ইতিহাসই চেনে না, এখানকার বুক চেনে না, এখানকার ব্লক চেনে না, এখানকার সাবডিভিশন চেনে না, এখানকার জেলা চেনে না, এখানকার উৎসব কবে কি হচ্ছে না হচ্ছে, সর্বধর্মের সমন্বয় কিছুই চেনে না, কিছুই জানে না। তাই কে দেখবে এসব? এরপর যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রাজ্যের হাতেই কিছুটা থাকে, বাট অল ওভার কোড অফ কন্ডাক্ট জারি হয়, নির্বাচন কমিশনের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকেই এই সময়টাতে। আমি শুভ্রাদির কাছে জিজ্ঞেস করি, বিজেপি বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েসম্যান এরা প্রশাসন ক্ষেত্রে রয়েছে, কাজেই ভোট প্রক্রিয়া ঠিকঠাক তারা করবে না, বিজেপির অভিযোগ এটা। আবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করছেন যে এরাই তো বাংলাকে ভালো চেনে, এরাই দীর্ঘদিন ধরে এখানে ক্ষমতায় আছে, এদেরকে সরিয়ে দিলে ভোট ঠিকঠাক হবে না। সত্যি কোনটা? আপনি যদি স্ট্যাটাস রিপোর্টটা দেখেন, সবথেকে বেশি যদি সিপিএম আমলের সবথেকে বেশি 25 জনের হত্যা হয়েছিল এবং 250 জন থেকে 300 জনের বেশি হচ্ছে ইনজিওর হয়েছিল। কিন্তু 2011 সালের পর থেকে ভোট প্রক্রিয়ায় ডেথের সংখ্যাও কমেছে, ইনজিওর হওয়ার সংখ্যাও কমেছে। 2021-এ হয়তো একটু উত্তেজনা বেশি ছিল, কিন্তু নরমালি যদি রেটটা চেকিং করেন সেখানে দেখবেন যে মৃত্যুকে রেটিং করা তো ঠিক না, একটা মৃত্যু হওয়া তো খারাপ। না, আমি তো শান্তিপূর্ণভাবে আমরা ভোটের পক্ষে, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোটের ক্ষেত্রে বিজেপি আমি কখনো এটা সহমত পোষণ করব না যে আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তায় তো কেন্দ্র সরকারই তো কলকাতাকে সব থেকে বেশি সেফেস্ট সিটি বলেছে। শুধু তাই নয়, আমি এখানে একটা প্রশ্নে আসতে চাই। আমার বিজেপির ভাই যিনি এসছেন অচিন্ত বলছিল, অচিন্ত সায়ন্তিকার প্রচারের কথা বলছে। সায়ন্তিকাকে সমস্ত উদ্বোধনে, বরানগরের সমস্ত স্বাস্থ্য শিবিরে, সমস্ত প্রোগ্রামে, সব জায়গায় পাওয়া যায়। অগ্নিমিত্রা পালকে কতদিন পাওয়া গেছে? নিউজ চ্যানেল খুললেই অগ্নিমিত্রা পাল। আমার এখানে একটা কথা আছে, অচিন্ত কথা হচ্ছে উৎসব, অনুষ্ঠান, উদ্বোধন, মেলা ইত্যাদি জায়গায়
তৃণমূলের প্রতিনিধিরা থাকবেন স্বাভাবিক। আমার কথা, যখন ওই বরানগরের মানুষ বিপদে পড়ে তাদের পাশে কি সায়ন থেকে আমার প্রশ্ন হচ্ছে সেটা, যখন জল জমে, রাস্তা খারাপ হয়, কোনো বিপদ দুর্ঘটনা হয়, উনি থাকেন। আমার একটা প্রশ্ন, উৎসবে তো থাকবেন। এটা তৃণমূল থাকলে আমাকে দিক, আমি দেখিয়ে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে একটা শিল্প কলকারখানা ফিতে কাটতে গেছে। আসানসোলে দেখেছেন আসানসোলের মানুষের অভিযোগ, চ্যানেল খুললে দেখা যায় সেখানে পাড়ার মেয়েরা বলছে যে উনি সে বিধায়িকা হওয়ার পর থেকে তাকে দেখা যায়নি। বিভিন্ন জায়গায় আমি তোমার কথায় একদমই সহমত নই। তার কারণ হচ্ছে সায়ন্তিকা মানুষের পরিষেবা দিয়েছে, প্রচুর মানুষকে হাসপাতালে ভর্তি করেছে, অভিনেত্রী হয়ে সে দেখিয়েছে। অগ্নিমিত্রা পালকে খুঁজে পাওয়া যায়নি। বিজেপি নামক দলটাই নারী বিদ্বেষী দল। তোমাদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ন্যাক কিনে অ্যাড দাও, মানুষ মুখ মুছে ডাস্টবিনে ফেলে দেয়। নারী বিদ্বেষী দল দেখেই নন্দিনী পালকে তোমরা আগে সরিয়েছো। গল্প কি ভুলে গেছেন আপনি? পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনকে বিজেপি বানানোর গল্প কি ভুলে গেছেন? শেখ শাহজাহানকে দিয়ে যেভাবে পিঠে বানিয়েছেন মায়েদেরকে, বোনকে দিয়ে, সেই ঘটনা কি ভুলে গেছি? আমরা কি আরজি করে ঘটনা ভুলে গেছি? আমরা ভুলিনি। রোহিঙ্গা ধরা পড়বে, আমি তো বলেছিলাম রোহিঙ্গার বড় একটা লিস্ট বেরোবে। কোন রোহিঙ্গা ধরা পড়েছে? যারা বৈধ ভোটার এমএলএ এমপি বানিয়েছে দীর্ঘদিনের বসিরহাটের। আচ্ছা বেশ একটু ঠান্ডা হতে হবে, কারণ আবারও বলছি এই ভোটের লড়াইতে মূলত কিন্তু এবার গ্রাসরুট লেভেলে প্রচার শুরু হচ্ছে বিজেপির মোটামুটি 28 তারিখ থেকে, তৃণমূলের 24 তারিখ থেকে। নর্থ বেঙ্গল থেকে শুরু করবেন মমতা, সাউথ বেঙ্গল থেকে শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইভাবে একটা প্রচার তৃণমূল চালাবে, মানে ক্রস ওয়ে পদ্ধতিতে, উপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, এইভাবে যাবেন দুই নেতা নেত্রী। প্রায় প্রত্যেকেই সব জায়গা কভার করবার চেষ্টা করবেন। এবার হচ্ছে অন্যদিকে ভবানীপুরের প্রচারের একটা ছোট্ট ছবি দেখাই, যেখানে শুভেন্দু অধিকারী প্রচার শুরু করেছেন। ভবানীপুর এবার হচ্ছে ভিভিআইপি অ্যান্ড হাই ভোল্টেজ, হোয়াট এভার ইউ সে। ভবানীপুর একটা বড় কেন্দ্র, ভবানীপুরের দিকে মানুষের নজর থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুরের সেই ছবি। এই হচ্ছে অবস্থা এখন এই মুহূর্তে। নর্থ বেঙ্গল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটু দেখাই এই যে সাপ্লিমেন্টারি যে লিস্ট যেটা বেরোনোর ব্যাপার রয়েছে, সুস্মিতাদির কাছে যাওয়ার আগে মমতা ব্যানার্জি কি বলেছেন শুনবো একবার। ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআর যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে, কাজে এদের ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা নেই। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তো ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? ঠিক এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, দিদি তোমাদেরও প্রশ্ন ছিল, তোমাদেরও কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা বলেছেন, এমনকি শুভঙ্কর দাকে নিজে আমি বলতে শুনছিলাম, তোমাদের প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার, যে এই পুরো তালিকা কমপ্লিট করে ভোটের যদি না যাওয়া হয় তাহলে মানে রাজ্য কংগ্রেসের এই ক্ষেত্রে আপত্তি আছে। সব লোককে গণতান্ত্রিক অধিকার দিতে হবে। তোমার কি মনে হয় যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ভোটের দিকে যাওয়া যাবে? যদি না হয় তোমরা কি ভোট বয়কট করবে?